আমি চাঁদাবাজি নিয়ে এত ভোকাল হইলাম কেন? আমি কি জানি না যে এটা আমার নমিনেশনে এফেক্ট করবে? আমাকে কি প্রশ্ন করা হয় নাই যে আপনি যেভাবে বলছেন? তখন আমি এই আপনার আজকে যেরকম ওপেন শো সবাই দেখছে, সেই দিনও খুব সম্ভবত বাংলা ভিশনে আমি বলেছিলাম ধানের শীষ না দিলে হাসে করব। আমি জানি খুব বেশি হলে কি হবে, নমিনেশন দিবে না, এই তো। তখন বিএনপি নেতা কর্মীরা থাকে ডোবার নিচে, ওরা তো উপরে ভাসে না, ভাসলেই পুলিশ ধরবে। সো আমি গেলে কিছুটা ক্রাউড ইজি হয় অ্যারেঞ্জ করা। আচ্ছা ঠিক আছে, আপাকে আমরা টিভিতে দেখি, সো ওই ক্রাউডটা তৈরি হয়, যেটা আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা না হলে তো আসলে রাজনীতি করে লাভ নাই। সেই ভালোবাসাটা থাকে, মানুষের ছিল ভালোবাসা। সো সেই ক্রাউডটা যাতে থাকে, সেই কারণেই মহাসচিব বেশ কয়েকবার ফোন করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার রিকোয়েস্ট করেছেন। তো আপনি তো এখন বিএনপিতে নাই, তো বিএনপিতে ফিরে যাবেন না আওয়ামী লীগের নাকি গুপ্ত? আপনি গুপ্ত এমন একটা বিষয় যেটা আমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যাই না। আমি অতি প্রকাশ্য বলেই আমার সাথে হয়তো অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়ে যায়। আমার আগের সংগঠনের সাথে যেটা হয়েছে, ধরুন তারা চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজি ইলেকশনের আগে, ওটা নিয়ে আমি কথা বলেছি, দলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি নানান অপকর্ম যেগুলো হচ্ছিল দলে, সেগুলো নিয়ে সোচ্চার হয়েছি। অফকোর্স 5ই অগস্টের পর এগুলো সারফেসড হয়েছে, তখন আমার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি এত কথা না বললে আমার এই দূরত্ব তো হতো না। সো আমার কাছে মনে হয় গুপ্ত থাকার জন্য যে প্রতিভা দরকার সেটা আমার নাই। প্রধানমন্ত্রী কবে হবেন? কেন জিজ্ঞেস করছি বলবো, প্রধানমন্ত্রী কবে হবেন? আপনার তো মনে আছে নিশ্চয়ই, একটা টক শোতে আপনাকে আমি দোয়া করেছিলাম যে আপনি যেন প্রধানমন্ত্রী হন। হচ্ছেন কবে? আমি জানি আপনি কেন এই প্রসঙ্গটা তুলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমি দেই। আচ্ছা, আপনি ব্যাখ্যা দেওয়ার আগে আমরা কি দেখাতে পারবো যে প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে একটু দেখি। জি, আমরাও প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারি। আমাদের এটুকুই যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আমরাও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে চাই। আমি প্রশ্ন করছি আপনাকে, প্রধানমন্ত্রী কবে হচ্ছেন? স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করবেন? দেখুন, পৃথিবীর যেই দেশেই আপনি রাজনীতির সঙ্গে যুক্ত হন না কেন, আপনার লক্ষ্য থাকবে আপনি একদম টপে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের দায়িত্বে যাবেন। বাংলাদেশ খুব বিরল দেশগুলোর একটা, যেখানে বিশেষ পরিবারে জন্ম না নিলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাটা অপরাধ, ব্লাসফেমির মতোই অপরাধ। সো এরকম একটি দেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা রাজনীতিতে জড়িয়ে যাই, আমাদের স্বপ্ন খুব বেশি হলে মন্ত্রিত্ব পর্যন্ত। কিন্তু মন্ত্রিত্বের ব্যাপারে কারো কারো রিজার্ভেশন থাকতেই পারে। সবাই যে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানোর মানসিকতা থাকবে তেমন তো নাও হতে পারে, তাই না? কিংবা ধরুন প্রধানমন্ত্রী যখন তার আসনে বসবেন সংসদে, হাঁটু গেড়ে পায়ের সামনে বসে ফিস ফিস করে প্রধানমন্ত্রীর নেক নজর পাওয়ার জন্য কাকুতি মিনতি করবে এই মন্ত্রীরা, এরকম মন্ত্রী হওয়ার ইচ্ছা কারো কারো নাও থাকতে পারে, তাই না? সো আমি তাদের জন্য বলেছিলাম যে এই অভ্যুত্থান আমাদের অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে একটা হলো যে আপনি যেই অবস্থা থেকেই আসেন না কেন, যেই পরিস্থিতি থেকেই আপনি আসেন না কেন, আপনার যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, জনপ্রিয়তা থাকে, মানুষ আপনাকে ভালোবাসে, আপনার যদি সেই রাজনৈতিক প্রজ্ঞা থাকে, তাহলে সর্বোচ্চ স্বপ্ন দেখতে বাধা কেন? ধরুন আজকে এই যে আমরা প্রশ্নটি করছি এবং এটা নিয়ে আলোচনা করছি, এটাই ইন্ডিকেট করে যে এই দেশটার মধ্যে এটা খুব স্বাভাবিক বিষয় নয়। কেন নয়? বিকজ আমরা ধরেই নিয়েছি, এবং এটা আমাদের মজ্জাগত। দেখুন, সেই মোগল আমলের মতো রাজার ছেলে রাজা হবে, রাজার পরিবারের বাইরে আসলে কেউ শাসক মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবে না। সেই জায়গাটা থেকেই তো এই প্রশ্নটা, তাই না? না হলে একজন রাজনৈতিক কর্মী, সে যেই দলেরই কর্মী হোক, তার তো সর্বোচ্চ স্বপ্ন থাকারই কথা, এবং সে হতেও পারে। সেটা আপনি যদি ওয়েস্টার্ন ডেমোক্রেসির দিকে তাকান, এটা কি অমুকের ছেলেই প্রধানমন্ত্রী হবেন, এরকম উদ্ভট গণতান্ত্রিক দেশ তো আসলে পৃথিবীতে নাই। আপনি কি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার? আমি মনে করি স্বপ্ন দেখার অধিকার প্রত্যেকের আছে। আপনার সেই যোগ্যতাও আছে? সেটা মানুষ বিচার করবে। কার যোগ্যতা আছে কার না, এটা তো মানুষ বিচার করবে। স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমি মনে করি কারোরই বাধা নেই। এবং যারা রাজনীতি করে, আচ্ছা, যারা রাজনীতি করে তাদের কাছে, আমার কাছে মনে হয় যে তাদের হাতে অপশন খুব বেশি নাই। এক হচ্ছে আপনি স্টিয়ারিং এ গিয়ে আপনি যেরকম বাংলাদেশ তৈরি করতে চান, স্বপ্ন দেখেন, সেটা বাস্তবায়নের জন্য কাজ করা। আর আরেকটা হচ্ছে পাবলিক ইন্টেলেকচুয়াল হয়ে কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, সেটা নিয়ে আলাপ দেয়া, বয়ান তৈরি করা। সো আমার কাছে মনে হয় রাজনৈতিক কর্মী, প্রতিটা কর্মীরই এই স্বপ্ন থাকা উচিত যে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব। তো আপাতত তো এই মেয়াদে আপনি প্রধানমন্ত্রী হতে পারছেন না, কিন্তু রাষ্ট্রপতি পদে তো দাঁড়াতে পারতেন, সেটা কেন দাঁড়ালেন না? দেখুন, আমরা 70 অনুচ্ছেদ নিয়ে যাই বলি না কেন, আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলে দিয়েছেন দলের বাইরে ভোট দিলে কিন্তু খবর আছে।
সো এই রাষ্ট্রপতি নির্বাচনটাও তো একটা অনর্থক কালক্ষেপণের বাইরে কিছু নয়। জি। হ্যাঁ, কারণ যিনি বিরোধী দল থেকে দাঁড়াচ্ছেন তিনিও জানেন যে তার হাতে আসলে ৭৭টার বেশি ভোট নাই, আর মহিলা কতগুলো ভোট ধরলে ৮০টা ৮২টা ভোট হয়তো তিনি পাবেন। আর যিনি সরকার দলের তরফ থেকে দাঁড়াচ্ছেন তিনি জানেন যে বাকি ২৩০টা ভোট তার। সো তাহলে তো আসলে এখানে নির্বাচন হওয়াটারই বা কি আছে, আর ভোটাভুটিরই বা কি আছে? আপনি ওই একই অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন যে ৫ই আগস্টের আগে টপ লেভেল থেকে ফোন আসতো। আমরা ভিডিওটাকে আর দেখার দরকার আছে মনে হয় না, একটু দেখি। টপ লেভেল থেকে ফোন আসতো, একটু আমরা সংক্ষেপে দেখি। একটা মিটিং এ লোক জমায়েত করতে গেলে একেবারে টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। যাক, আমাদের আর দেখতে হবে না, এটি যথেষ্ট। টপ লেভেল থেকে আপনার কাছে ফোন আসতো, তখন তো আপনি বিএনপি করতেন, তখন তো আর স্বতন্ত্র ছিলেন না। বলবো আরো কথা আছে আপনার ব্যাপারে। এই টপ লেভেল বোঝাতে কি বোঝেন? আপনাকে কি করতে বলতো? মিটিং অ্যাটেন্ড করার জন্য ধরেন আমাকে গাইবান্ধায় পাঠানো হচ্ছে, আমাকে কিশোরগঞ্জে পাঠানো হচ্ছে, আমাকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। কারণ কি, তখন বিএনপি নেতাকর্মীরা থাকে ডোবার নিচে, ওরা তো উপরে ভাসে না, ভাসলেই পুলিশ ধরবে। সো আমি গেলে কিছুটা ক্রাউড ইজি হয় অ্যারেঞ্জ করা, আচ্ছা ঠিক আছে আপাকে আমরা টিভিতে দেখি। সো ওই ক্রাউডটা তৈরি হয়, যেটা আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা না হলে তো আসলে রাজনীতি করে লাভ নাই। সেই ভালোবাসাটা থাকে, মানুষের ছিল ভালোবাসা। সো সেই ক্রাউডটা যাতে থাকে সেই কারণেই মহাসচিব বেশ কয়েকবার ফোন করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার রিকোয়েস্ট করেছেন। সো এটা আমি মনে করি এটা কোনো অন্যায় না, এবং এটা হওয়াই উচিত। কেউ যদি দলে থেকে মনে করে যে সে মিটিংটাতে গেলে ভালো হবে মিটিংটা, ওয়াই নট, অফকোর্স। আপনি বলছিলেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকান, লন্ডনের নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বড় বড় নেতাদের ফোন নাম্বার। এটা তো আমি ক্লিয়ার করেই বলেছি, আমি তো আসলে আনক্লিয়ার কথা বলি না, আমি তো অস্বচ্ছ কথা বলি না। আমি বলেছি যে বড় বড় নেতাদের দেশি নাম্বার তো ছিল না ভাই। কেউ আমেরিকার, কেউ সিঙ্গাপুর, কেউ ব্যাংককের নাম্বার ব্যবহার করতেন। এবং কেন করতেন? যাতে এক হচ্ছে তাদের সাধারণ কর্মীরা তাদের বিপদে ট্রেস করতে না পারে, কথায় কথায় নেতাদের কাছে আশ্রয় চাইতে না পারে, কর্মীদের সাথে তাদের সকল সমস্যার মধ্যে নেতারা জড়াইতে চাইতেন না, এক। আর দুই হচ্ছে সরকার যাতে তাদেরকে সহজে ট্রেস করতে না পারে, এই তো কারণ। তো আপনি তো এখন বিএনপিতে নাই, তো বিএনপিতে ফিরে যাবেন না আওয়ামী লীগের নাকি গুপ্ত? আপনি নাকি আওয়ামী লীগের জন্য বয়ান তৈরি করেন, আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আওয়ামী লীগের গুপ্ত। তো আপনি কি আওয়ামী লীগের গুপ্ত না জামায়াতের গুপ্ত? গুপ্ত এমন একটা বিষয় যেটা আমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যাই না। আমি অতি প্রকাশ্য বলেই আমার সাথে হয়তো অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়ে যায়। আমার আগের সংগঠনের সাথে যেটা হয়েছে, ধরুন তারা চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজি ইলেকশনের আগে, ওইটা নিয়ে আমি কথা বলেছি, দলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি নানান অপকর্ম যেগুলো হচ্ছিল দলে সেগুলো নিয়ে সোচ্চার হয়েছি। অফকোর্স 5ই আগস্টের পর এগুলো সারফেসড হয়েছে, তখন আমার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি এত কথা না বললে আমার এই দূরত্ব তো হতো না। সো আমার কাছে মনে হয় গুপ্ত থাকার জন্য যে প্রতিভা দরকার সেটা আমার নাই। এত কথা বলার দরকার কি আপনার? এইটা বরং ভালো কথা। এত কথা বলার আসলে দরকার কি? আমার ধারণা বিষয়টা আমার জিনের মধ্যেই আছে। আমার বাবাও চুপ থাকতে পারতেন না, উনি চুপ থাকলে হয়তো 144 ধারা ভাঙাও হতো না, বাংলা ভাষা রাষ্ট্রভাষাও হতো না, এবং তখন দমন করতে পারলে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ সেই পটভূমিটাও তৈরি হইতো না। তো এই যে চুপ করতে না পারা তো আমাদের হেরিডিটারি, এটা আমাদের ব্লাডে। কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বিএনপি থেকে বহিষ্কৃত না হতেন, বিএনপি থেকে মনোনয়ন পেতেন, আপনি যদি বিএনপি থেকে সংসদ সদস্য হতেন, অবভিয়াসলি আমি মনে করি হতেন, আপনি হয়তো বা মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়ে যেতেন বিএনপির, আপনি কি এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে তখন বলতেন? এই সরকারের বিরুদ্ধে আপনি কি কি বলেন আমরা সেটা পরে দেখবো। আপনি কি বলতেন একদম আপনি বুকে হাত দিয়ে বলেন? হ্যাঁ, বুকে হাতে, শোনেন, বুকে হাত দিয়ে মানুষ মিথ্যা বলে, আমি ওই লাইনে যাব না। আমি আইনজীবী, আমি যুক্তি দেখাই আপনাকে। নমিনেশন পাওয়া না পাওয়ার তো একটা বিষয় আছে দলে, আছে তো। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এইবার বিএনপি ক্ষমতায় আসছে, এটা শতভাগ মোটামুটি স্বীকৃত। হ্যাঁ বলেন কি, নাকি আপনি একমত না? না, একমত না হলে আমি আলাপে যাবো না। না, আমি তো আপনার সাথে একমত বা দ্বিমত কোনোটাই না, আমি তো আপনার কথা শুনতে চাই এবং দর্শকও তাই শুনছে। আপনি যখন আমাকে প্রশ্ন করছেন তাহলে তো আমার যদি এই স্টেপগুলোর সাথে আপনি একমত না হন তাহলে তো আমি আমার কনক্লুশনে দিয়ে যেতে পারবো না। আপনারটা আমি একমত হলাম, তারপরে বলেন। তারপরে এক হচ্ছে নমিনেশন পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে, দুই হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি স্বীকৃত। জি। তিন হচ্ছে আপনি আপনার প্রশ্নে বললেন
যে মন্ত্রী ফন্ত্রীও হয়ে যেতে পারতাম। তা তো হতে আপনি বললেন। আচ্ছা, আপনার এই 3 নম্বরটা আমি জানি না, কিন্তু প্রথম 2টা তো সর্বজন স্বীকৃত। জি। তাহলে আমি চাঁদাবাজি নিয়ে তো ভোকাল হইলাম কেন? আমি কি জানি না যে এটা আমার নমিনেশনে এফেক্ট করবে? আমাকে কি এই প্রশ্ন করা হয় নাই যে আপনি যেভাবে বলছেন? তখন আমি এই আপনার আজকে যেরকম ওপেন শো সবাই দেখছে, সেই দিনও খুব সম্ভবত বাংলা ভিশনে আমি বলেছিলাম ধানের শীষ না দিলে হাসে করব। আমি জানি খুব বেশি হলে কি হবে, নমিনেশন দিবে না, এই তো। না, সেটা কি আপনার নমিনেশন অনিশ্চিত হওয়ার পরে কি আপনি ভোকাল না হয়েছেন? না 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 না, আপনি এখন ভোকাল হয়েছেন, আগে কি ছিলেন? ভাই রে, তাহলে তো আপনার সাথে এই আলাপ তো হয় না, কারণ না, আগে হবে, কি হবে। ছিল না না, কারণ আপনি যদি আবার ওই ডকুমেন্টস গুলো আপনার কাছে না থাকে, যেগুলো পিনাকি ফিনাকির মতো লোক 1000 বার ব্যবহার করছে, সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে তো আপনার সাথে এই আর্গুমেন্টটা